বসেছিলেন বাবা ভোলেনাথ কানে হাত চাপা দিলেন। কেন বাবা ভোলেনাথ কোনো উত্তর দিলেন না, কোনো কথা বললেন না? কেন মা? তিনি যে তত্ত্বজ্ঞানী, তত্ত্বের সম্রাট, তিনি যে পরম বৈষ্ণব, যিনি তত্ত্বজ্ঞানী হন, যিনি তত্ত্বের সম্রাট হন, যিনি পরম বৈষ্ণব হন, তিনার কি মুখে আর উঁচুবাচ্চু ভাষার শোভা পায়? কি বলেন? ত্রিনাদৌপি শুনেছেন তররেব শৈষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা। ঘাসের উপর থেকে চলে গেলে যেমন ঘাস কোনো প্রতিবাদ করে না, রাস্তায় চলতে চলতে একটা গাছের ডাল ভেঙে ফেললে ও গাছ যেমন কোনো প্রতিবাদ করে না, ঠিক যারা বৈষ্ণব হবেন তাদের স্বভাব, তাদের মনোভাব সম্পূর্ণ যেন এমনই হয়েছিলেন বাবা ভোলেনাথের একমাত্র, কিন্তু আদাস আর কারণ নয়। বাবা ভোলেনাথ তিনি যদি পরম বৈষ্ণব, তাই বাবা ভোলেনাথ কোনো কথাই বললেন না। তিনি শুধু কি করলেন না, তিনি কানে হাতটা চাপা দিয়ে বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন না, এখানে আমি যতক্ষণ থাকবো আমার শ্বশুর মশাইয়ের সামনে, ততক্ষণ আমার শ্বশুর মশাই রাগে জ্বলবে আর লুচির মতো ফুলবে। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ আমার শ্বশুর মশাই দেখে রাগে বিভিন্ন রকমের গালিগালাজ করবে। অতএব এখানে থাকার থেকে চলে যাওয়াটাই ভালো। তাই বাবা ভোলেনাথ বেরিয়ে চলে গেল, আর ওই চলে যাওয়াটাই হলো দক্ষ রাজার কাছে অপরাধ। বেরিয়ে চলে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে বাবা ভোলেনাথ বলছে, এতক্ষণে যে একটা ঝামেলার মধ্যে ছিলাম, আমার একটু ভালো লাগছিল না, যাই আমি একটু হরি নাম শুনে আসে। এই বলে যেই বাবা ভোলেনাথ ঘরের বাহিরে একটা পা দিয়েছেন, সঙ্গে সঙ্গে মা সতী এসে বলেন, স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, স্বামী আমিও তোমার সঙ্গে যাব। কোথায় যাবে? এই তুমি কোথায় যাবে? আমি হরিনাম শুনতে যাব। বলে সত্যি সত্যি যাবে তো? বলে হ্যাঁ সত্যি সত্যি যাব। বলে সত্যি সত্যি যাবে যখন সত্যি সত্যি কীর্তন শুনবে তো? না মায়েদের মতো শুধু খাবার প্যান্ডেলের দিকে তাকাবে? সত্যি করে বল, সত্যি করে বলো, তুমি কীর্তন শুনবে তো? হ্যাঁ, এই তো ভক্ত এলো, বাবার ভক্ত। আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরিনাম করিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে, তোমার সঙ্গে হরি নামে করিব, আমিও তোমার সঙ্গে যাব। দাঁড়াও দাঁড়াও, সত্যি সত্যি তুমি যখন যাবি তা চলো আমরা তাহলে হরিনাম শুনে আসি। কোথায়? না অগস্ত্য ঋষির আশ্রমে। কৈলাস থেকে যাচ্ছে অগস্ত্য ঋষির আশ্রমে। আমার কিসের ওপর চেপে যাচ্ছেন? বলে কোনো মারুতি নয়, কোনো এলিফ্যান্ট নয়, কোনো যানবাহন নয়, বাবা যেখানেই জানে তার ভক্ত নন্দীর সঙ্গেই যান। নন্দী, নন্দীটাকে এখানেও আছে কিন্তু দুদিকে দুজনকে রেখেছেন। ওমা নন্দী বাবা ভোলেনাথের প্রিয় ভক্ত। ষাঁড় গো ষাঁড়, ষাঁড়ের পিঠে চেপেছেন মা সতী, আর ষাঁড়ের পিঠে চেপেছেন বাবা ভোলেনাথ। এইবার যাচ্ছেন বম 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 ভোলে। বাবা ভোলেনাথ কি জয় হো, বাবা ভোলেনাথ কি বম 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 ভোলে। ও বাবা চলে হেলে দোলে, বম বম বাবা ভোলে, বাবা চলে হেলে দোলে, বম 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 ভোলে, বাবা চলে হেলে
দোলে বুম বাবা ভোলে বাবা চলে হেলে দুলে বুম 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 ভোলে বাবা চলে হেলে দোলে বুম বুম বাবা ভোলে বাবা চলে হেলে দুলে বুম 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 বাবা ভোলে বাবা ভোলে বুম 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 বাবা ভোলে বাবা হেলে দুল চলে ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে তবে দয়ামি যত মনা দয়ামি ছদ্মনা তঙ্গতি পরমেশ্বর পরমেশ্বর হরি বল। তাহলে সেই মহারাষ্ট্রে অগস্ত্য ঋষির আশ্রমে, কৈলাস থেকে মহারাষ্ট্রে অগস্ত্য ঋষির আশ্রমে হরিনাম শুনতে এলেন। এইবার হরিনাম শোনা হলো। হরিনাম শোনা টোনার পর যেমন করে এসেছিলেন সেই ষাঁড়ের পিঠে চেপে এমন করে ফিরে যাচ্ছে। হে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেমন করে গিয়েছিলেন তেমন করে ফিরে আসছেন। এইবার যখন ফিরে যাচ্ছেন মা সতীর সব লক্ষ্য পড়ে গেল। যেই না লক্ষ্য পড়ে গেল, বাবা ভোলেনাথকে বললেন, স্বামী স্বামী ওই নিচের দিকে তাকান, নিচের দিকে তাকান, নিচের দিকে তাকিয়ে দেখুন। নিচের দিকে তাকিয়ে দেখেছেন কি না, রঘুপতি শ্রীরামচন্দ্র সীতামাকে হারিয়ে গাছকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, ওরে এই বৃক্ষ, তুই তো সবার থেকে উঁচু, সবার থেকে অনেক লম্বা, আমার সীতা কোথায় তুই দেখেছিস? বৃক্ষ বৃক্ষ যেন তার শাখা প্রশাখা নিচে করে নীরব হয়ে রইলেন। নীল আকাশের গগনে পানে পক্ষীদ্বয় উড়ে যাচ্ছে। রামচন্দ্র বললেন, ওগো পক্ষী, তোমরা একটু দাঁড়াও, তোমরা বলে যাও, তোমরা তো নীল আকাশের গগন পানে অনেক উঁচুতে উড়ে যাও, বলে যাও আমার সীতাকে তোমরা কোথাও দেখেছো? পাখিগুলো যেন নীরব হয়ে রইলেন। রামচন্দ্র প্রভুর এই দৃশ্য দেখে বাবা ভোলেনাথ হাততালি দিয়ে চলে, তোমার জবাব নেই ঠাকুর, তোমার জবাব নেই। কেন না, বাবা ভোলেনাথ তিনি যে তত্ত্বজ্ঞানী, তত্ত্বদর্শী, তার জন্য কিন্তু হাতে তালি দিচ্ছেন, কারণ বুঝে গেছেন বলে, কারণটা বুঝে গেছেন বলে হাতে তালি দিচ্ছেন। সীতামাকে হারিয়ে কাঁদছে, এটা একটা নাটক, শুধুমাত্র অভিনয়। আমরা সিনেমায় অভিনয় দেখি না, প্রসেনজিৎকে গুলি করে মেরে দিল, প্রসেনজিৎ মরে গেল, কিন্তু আদৌ তার ঘরের বউ কাঁদবে না, তার মাও কাঁদবে না, তার বোনও কাঁদবে না, কিন্তু পাবলিক দেখলে কাঁদবে, তার ঘরের পরিবারের কেউ কাঁদবে না। কেন না, ওটা অভিনয়। বাবা ভোলেনাথ আজকে রামচন্দ্র প্রভুর অভিনয়টা দেখে বলছে, প্রভু তোমার জবাব নেই অভিনয়ের। কেন না, তিনি তার তত্ত্বটা জানেন বলে হাতে তালি দিচ্ছেন। তত্ত্বটা কি আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনার কাছে অজানার কিছুই নেই, কে কি আমার কাছে চায়, কার কি মনোভাব, কে কোন জিনিসটা পেলে খুশি হবে, কে কোন জিনিসটা পেলে আনন্দ থাকবে, এটা কি ভগবানের অজানা? হ্যাঁ কি না বলবেন? এটা কি ভগবানের অজানা? কোনদিনও নয়।
ভগবানের অজানা, ভগবানের সবই কিছুই জানা। তাহলে ভগবানের যদি সবই কিছু জানা হয়, তাহলে রামচন্দ্র প্রভু সীতাকে হারিয়ে গাছকে ধরে কাঁদছেন, পাখিকে জিজ্ঞাসা করছেন, তাহলে আদৌ কি রামচন্দ্র প্রভু জানে না সীতা মাতার কোথায় আছে? হ্যাঁ, সীতা মা কোথায় আছে জানে, তবু কাঁদছেন।